প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম ওয়েস্টার্ন গল্প, নাম দুঃসাহস। শুরু করছি চতুর্থ অংশ। টিম ম্যাসনের মতো সশব্দে হেসে উঠল সার্কেলের মালিক। কিন্তু ছেলেটা তো মোটেও খারাপ নয়, অন্তত আমার দৃষ্টিতে। চাকরিটাও ভালো। কেমন জবরদস্ত প্রভাব ওর সারা তল্লাটে। নিখাত কৌতুক ফ্লাগানের চোখে। আমি ওকে পছন্দ করি না, ব্যাস। অধৈর্য দেখালো মেয়েটাকে। ও আমাকে বিরক্ত করছিল, তাই কফির সাথে লবণ মিশিয়ে দিয়েছি। এতে অন্তত একটা লাভ হয়েছে, ও আর আমার ধারে কাছে ঘেঁষছে না। কৌতুক বোধ করল ব্রুকস। ডেপুটির সাথে তামাশা করার ভালো উপাদানই পেয়েছে মার্শাল জ্যাক হবস। ওকেও লবণ মেশানো কফি দিলে নাকি? বিমুগ্ধ দেখালো লরিয়াকে, খানিকটা ফ্যাকাশেও। না, নিচু স্বরে প্রতিবাদ করল। ফ্লাগানের হাসি থামছে না। তোকে ম্যাসনের মতো বিরক্ত করলে? ও আমাকে বিরক্ত করেনি, বরং আমরাই। বুঝলে স্যাম, উৎফুল্ল স্বরে মেয়েকে বাধা দিল ফ্লাগান। আমার খুব ভালো লাগছে এজন্য যে শেষ পর্যন্ত কোনো পুরুষকে মনে ধরেছ। ব্রুকসের সাথে চোখাচোখি হলো লরিয়ার। সবুজ চোখে আহত দৃষ্টি। বাপের উপর অভিমানাহত মনে হচ্ছে ওকে। চোখ ফিরিয়ে নিয়ে বাপের দিকে তাকালো মেয়েটা। দৃষ্টি বদলে গিয়ে প্রচ্ছন্ন রাগ ফুটে উঠেছে। আমাকে অস্বস্তিতে ফেলার জন্যে এখানে এসেছো বাবা? তুমি চুপ না করলে আমি চলে যাব। দুহাত তুলে হার মানল সে। দুঃখিত ম্যাম, আমি ভাবলাম। তোমাকে কিচ্ছু ভাবতে হবে না। মেয়ের অগ্নিমূর্তি দেখে বাধ্য শিশুর মতো মাথা কাত করল বাথান মালিক। কিন্তু মুখে চাপা হাসি লেগে থাকলো। লরিয়া মগগুলো নিয়ে বেসিনের দিকে চলে যেতে মুখ টিপে হাসল। তুমি কিছু মনে করছো না তো স্যাম? ব্রুকসের দিকে সরে এসে নিচু কণ্ঠে বলল, আমাদের বাপ বেটিতে খুনসুটি লেগেই থাকে। আমি খুব উপভোগ করি। ওকে কত সহজে রাগানো যায় তা আমার চেয়ে বেশি আর কেউ জানে না। কিছু না বলে সিগারেট ধরালো ব্রুকস। তোমার সামনে কঠিন সময় বাছা। পার্কার খুব নাছোড়বান্দা লোক, তুমিও কম যাও না দেখছি। মাটি কামড়ে পড়ে আছো। তোমাকে আমার পছন্দ হয়েছে বয়। ক্ষমতায় কুলালে সাহায্য করতাম, কিন্তু আসলে তেমন কিছু করার নেইও। সবাই যখন কাল রাতের ঘটনা শুনবে অবাক হয়ে যাবে। এতগুলো লোকের বিরুদ্ধে কি করে টিকে আছো, এটা ওদের জন্য গবেষণার ব্যাপার হয়ে দাঁড়াবে। টিম ম্যাসনের মতো ব্যাখ্যা দাঁড় করাবে, ভাবল ব্রুকস। মার্শাল কেমন লোক? জ্যাক হবস? খানিক ভেবে বলতে শুরু করলো সার্কেলের মালিক। একসময় ওকে দেখে আর্পের কথা মনে হতো আমার। সাহসী, দুর্ধর্ষ এবং বেপরোয়া। বাফেলো টাউনের শুরুতে খুনে বদমাশে ভরে গিয়েছিল শহরটা। ফেডারিক পার্কার পরোক্ষভাবে মদত দিত। যখন অতিষ্ঠ হতে বাকি, হঠাৎ হাজির হলো ও। বিশ্বাস করব কি, ওকে দেখে হাসি থামাতে কষ্ট হচ্ছিল আমাদের। মদে চুর হয়ে আছে, নোংরা কাপড় পরনে। ঘোড়া তো ছিলই না, পিস্তল পর্যন্ত খুইয়েছে। এমন লোক যদি বলে $2000 পেলে শহরটা ছাপ করে দেবে, তাহলে না হেসে উপায় আছে? পাত্তা দিলাম না আমরা। ও চলে গেল। লকহার্টের সেলুনে হুইস্কির বোতল নিয়ে বসলো। রাতে ওর সাথে টক্কর বাঁধল টমাস হার্ডির। সে তখন শাসন করছিল শহরটা। দুজনে মিলে কালাম কাণ্ড বাঁধিয়ে দিল সেলুনে। হার্ডিকে ধরে আচ্ছা মতো পেটালো, নিজেও অবশ্য কম খায়নি। পরদিন ওর কাছে গেলাম আমরা। দাবি বেড়ে গেল ওর। $2000, পিস্তল, রাইফেল আর একটা ঘোড়ায় রফা হলো। 10 দিনের মধ্যে শহরটা খালি করে ফেললো হবস। এরপর থেকে বলতে গেলে বাফেলোতে বড় কোনো ঝামেলা হয়নি।
তা কেবল ওর কারণেই। যদিও মদ ওকে শেষ করে দিয়েছে, তবু ভুলেও ওর সাথে লাগতে যেও না। বয়স হলেও এখনো সমানে দুহাতে গুলি চালাতে পারে। মাতাল অবস্থায়ও ওর মাথাটা পরিষ্কার থাকে। ওকে সৎ হিসেবে জানি আমরা। টিম ম্যাসন অপদার্থ একটা। শহরে রাজত্ব ওরই। দরকার না পড়লে হবস বেরোয় না কিনা। দ্বিতীয় দফায় কফি পরিবেশন করলো লোরিয়া। এর আগে ছিলে কোথায়, স্যাম? কফিতে চুমুক দিয়ে হঠাৎ জানতে চাইল জেমস ফ্লাগান। আসলে নির্দিষ্ট কোথাও থাকিনি আমি। সারা বছর চলার মধ্যে কাটিয়ে দিলাম। ইচ্ছে হলে হয়তো থেমেছি কোথাও, হাঁপিয়ে উঠলে আবার পথ চলা। ব্রুকস খেয়াল করলো অসন্তুষ্ট দেখাচ্ছে সার্কেলের মালিককে। ওর অতীত ঘাটার ইচ্ছে তার পূরণ হয়নি। এখানেও কি সেরকম থাকছো? লোরিয়ার প্রশ্ন। না, এখানে বসতি করতেই এসেছি। ছুটে ছুটে ক্লান্তি লাগছিল। বাকি জীবনটা শান্তিতে কাটাতে চাই। বলো কি, বয়স কত হলো তোমার, স্যাম? সারা জীবনই তো সামনে পড়ে আছে। 7 বছর বয়স থেকে আমি পথে পথে ঘুরছি, প্লাগান। ঘুরতে খারাপ লাগে না, কিন্তু অনেকেই পিস্তলের নলের আগায় পেতে চায় আমাকে, আর আমি তাদের এড়িয়ে চলার চেষ্টা করি। কাজ হয় না তাতে। একজোড়া পিস্তল এড়িয়ে গেলে পড়তে হয় আরেক জোড়ার সামনে। এই টানাপোড়ন আর চাই না। ভেবেছি এখানে যতদিন থাকবো ওসবে আর ফিরে যাব না। সব কিছু পেছনে ফেলে শান্তিতে থাকতে চাই। কাউকে যেমন ঝামেলায় ফেলার ইচ্ছে নেই, তেমনি চাই না কেউ অযথাই আমাকে ঝামেলায় ফেলুক। একজন নিঃসঙ্গ যুবকের চিন্তা, কৌতুকপূর্ণ স্বরে মন্তব্য করল ফ্লাগান। হাসছে। এ তল্লাটের মেয়েদের জন্যে সুখবর। জেমস ফ্লাগানের চরিত্রের থই পাচ্ছে না ব্রুকস। খুব দ্রুত প্রসঙ্গ পরিবর্তন করছে। কখনো খুব গম্ভীর সিরিয়াস, আবার কখনো বেখেয়ালি মনে হচ্ছে। আগাগোড়া আমোদে লোক। নিজের মেয়েকে অস্বস্তিতে ফেলেও আনন্দ পাচ্ছে। একটা ব্যাপারে অবশ্য নিশ্চিত, ফ্লাগানরা ভালো মানুষ এবং ওর শত্রু হতে যাচ্ছে না। তোমার ব্যাপারটা আমার মাথায় ঢুকছে না, নিচু স্বরে বলল সার্কেলের মালিক। গম্ভীর দেখাচ্ছে। আসলে তুমি কে? ওহো। ব্রুকস কিছু বলতে যেতে হাত তুলে বাধা দিল। বুঝতে পারছি নিজের পরিচয় জানাতে তোমার যথেষ্ট আপত্তি আছে। হয়তো দুদিনের মধ্যে তা জেনে ফেলবে জ্যাক হবস। আমার মাথা ব্যথা কেবল এক জায়গায়। আইন তোমার পিছু নিচ্ছে না তো? কঠোর হয়ে এলো তার কণ্ঠ। আমি চাই না কোনো জোচ্চোর বা খুনে বদমাশের সাথে আমার বন্ধুত্ব থাকুক। আর তেমন কারো কাছে আমার মেয়ে আসুক, তাও চাই না। ক্ষীণ হাসল ব্রুকস। তুমি তো মানুষ চেনো, কি মনে হয় আমাকে? টাপ একজন লোক। বাথার মালিক হিসেবে ঠিক মানায় না। একটু থামলো ফ্লাগান, ভাবছে। না, ভুল বললাম। বাথানের কাজ যে কারো চেয়ে ভালো জানো, এটা তুমি প্রমাণ করেছো। আসলে আমার মাথায় কেবল গত রাতের ঘটনায় ঘুরপাক খাচ্ছে। 6 জনের বিরুদ্ধে একা। আবার বলো না যে এটা হঠাৎ করে হয়ে গেছে। তো ব্যাপারটা কি দাঁড়ালো? দুর্ধর্ষ একজন লোক লুকিয়ে আছে মর্গান পিক্সের উপত্যকায়, যাকে খোঁচাতে এসে দিশেহারা হয়ে পড়েছে পার্কাররা। না, আমি বিভ্রান্ত। তবে এটা ঠিক, তোমার সাথে আমার শুভাকাঙ্ক্ষা থাকবে, এবং খুশি হব যদি শেষ পর্যন্ত টিকে থাকতে পারো। থেমে হাসলো ফ্লাগান, সিগার ধরালো। তুমি খুব সিগারেট টানছো বাবা, অভিযোগ করলো লোরিয়া। চুপ করে থাক, মেয়েকে কপট হুমকি দিল ফ্লাগান। বড়দের ব্যাপারে নাক গলাবি না, বেশি জ্বালালে এক থাবড়া মারব। ছো মেরে সিগার কেড়ে নিল লোরিয়া। ও বেছে নিয়ে ছুঁড়ে ফেলল। বোকা বোকা দেখাচ্ছে সার্কেলের মালিককে। তাকে মিষ্টি হাসি উপহার দিল মেয়েটা। অর্থপূর্ণ দৃষ্টিতে ভুরু নাচালো। ব্রুকসের দিকে ফিরল এবার। নিশ্চিন্তে রোল করা সিগারেট ফুঁকছেও। খানিক আগে ফ্লাগানের বলা কথাগুলো সম্পর্কে ভাবছে। লোরিয়ার সাথে দৃষ্টি এক হতে ঠোঁট থেকে সিগারেট নামালো।
তারপর সাইদানিতে গুজে রাখলো। একজন ভদ্রমহিলা যখন চাচ্ছে না কেউ তার সামনে ধূমপান করুক, তখন তাকে সম্মান দেখানো ছাড়া উপায় থাকে না। হালকা সুরে বলল, সব বেটাই দেখছি টিম ম্যাসন। ব্রুকসের প্রবোধে কাজ হলো না। গোমরা মুখে কপট বিরক্তি প্রকাশ করলো বাথান মালিক। আমার বাচ্চাটাকে খুশি করার তালে আছে কেবল। হেসে তামাশায় যোগ দিল ব্রুকস। বাবা, ওঠো, অনেক দেরি হয়ে গেছে। তাছাড়া ওর নিশ্চয় কাজ আছে। ইস, গল্পটা তো ভালোই জমেছিল। উঠে দাঁড়ালো ফ্লাগান। মাথায় হ্যাট চাপিয়ে দরজার দিকে এগোলো। ধন্যবাদ স্যাম, সময়টা দারুণ কাটলো। প্রয়োজন হলে সোজা পূব দিকে ঘোড়া ছোটাবে। আমার রাঞ্চের আগে থেমো না। মৃদু হেসে পড়ছে বেরিয়ে এলো ব্রুকস। বাপ মেয়ে স্যাডলে চেপেছে। বিশ্বাস করো বাছা, তোমাকে আমার হিংসে হচ্ছে। দারুণ একটা জায়গা তৈরি করে নিয়েছ। যদি কখনো সিদ্ধান্ত নাও বেচবে, সবার আগে আমাকে জানিও। তোমার এই ইচ্ছেটা পূরণ হবে না। বিক্রি করে চলে যাওয়ার জন্যে কষ্টটুকু করিনি। তবে আমি মারা গেলে? লরিয়ার দিকে তাকালো ব্রুকস। সবুজ চোখে কৌতূহল। মনে মনে আনন্দ পেল এই ভেবে যে ইচ্ছে করলে মেয়েটিকে দারুণ বিস্মিত করে দিতে পারে। বলছিলাম, আমার মৃত্যুর পরে হয়তো একটা সুযোগ আসবে তোমার। পার্কাররা সে সুযোগ করে দেওয়ার জন্যে তো মুখিয়েই আছে। ব্যাপারটাকে অন্যভাবে নিল জেমস ফ্লাগান, মালিকহীন একটা বসতি হিসেবে। সন্দেহ নেই আসল ঘটনা তাকেও বিস্মিত করবে। পুলক অনুভব করছে ব্রুকস। ওর জন্যে এ ধরনের অনুভূতি এই প্রথম। নিজের গুরুত্বপূর্ণ জিনিসটি কাউকে বিলিয়ে দেওয়ার মধ্যে অন্য এক ধরনের আনন্দ আছে। শহরে যাচ্ছে এমন কাউকে টেইলে পেলে বলে দেব। লাশগুলোর দিকে তাকিয়ে বলল ফ্লাগান। এতক্ষণে খবর পেয়ে না থাকলে চলে আসবে মার্শাল। ধন্যবাদ ফ্লাগান। সাবধানে থেকো মাছা। ইস্পাত দাবালো সার্কেল এফ মালিক। তার কণ্ঠের আন্তরিকতা ছুঁয়ে গেল ব্রুকসকে। তাকিয়ে থাকলো ছোটখাটো মানুষটার দিকে। নিঃস্বার্থভাবে কখনো ওর ভালো চায়নি কেউ, কেবল এমিলিও ছাড়া। মিস্টার ব্রুকস, লরিয়ার ডাকে চৈতন্য ফিরল ওর। কোনোভাবে কি পার্কারদের এড়ানো যায় না? হয়তো, যদি আমি পালিয়ে যাই। মাথা নাড়ল লরিয়া। তুমিও ওদের মতো লোক ভাড়া করতে পারো। ধারণাটা মন্দ নয়, কিন্তু আমার অপছন্দ। তাছাড়া সে সময়ও নেই। খুব ভয়ঙ্কর লোক তুমি, তাই না? তিরস্কার মেয়েটির কণ্ঠে। এতগুলো লোকের বিরুদ্ধে একা কদিন টিকবে? সাহস দেখানোর একটা সীমা আছে। প্রথমেই সেটা পেছনে ফেলে এসেছো তুমি। শুধু বুক ভর্তি সাহস নিয়ে কেউ টিকতে পারে? মাথা নাড়ল ব্রুকস। আরেকটা জিনিস আছে আমার, এখানে বসতি করার স্বপ্ন। ঠিক বুঝতে পারছি না তোমাকে। সে রাগ করল লরিয়া। একবার তাকালো বাপের দিকে। ততক্ষণে বেশ দূরে চলে গেছে সে। তবে এটুকু বুঝতে পারছি, পার্কারদের মতো তুমিও একরোখা আর অহংকারী। এত কিছু ঘটতে দেখেও আমার বিশ্বাস করতে ইচ্ছে হয় না যে সব ঘটছে সামান্য একটা কারণে। আর 3 বছর শান্তিতে কাটানো নিরীহ লোকটি সবচেয়ে ভয়ঙ্কর হয়ে উঠেছে। বাফেলোয় যাওয়ার পথে সেদিন বাট পার্কারকে এড়িয়ে যেতে পারতে তুমি। তাহলে এত লোক মারা যেত না, এত রক্তও ঝরত না। তাহলে লরিয়া ফ্লাগানকে অপমানিত হতে হতো। ব্রুকসের চোখে দৃষ্টি রাখল লরিয়া। স্যামুয়েল ব্রুকস, তাতে তোমার কিছু আসতো যেত? এখন যে চড়া মাসুল দিতে হচ্ছে? হয়তো, কিংবা না। তোমার বাবা অপেক্ষা করছে ম্যাম। সার্কেল এফের দরজা তোমার জন্য খোলা থাকবে। তোমার সাহায্যে আসতে পারলে খুশি হব। আর একদিন হয়তো আমার কোনো প্রশ্নকেই এভাবে এড়িয়ে যাবে না তুমি। সখেদে বলল মেয়েটা, দৃষ্টিতে একরাশ অভিযোগ ছুঁড়ে দিয়ে লাগাম ঢিলে করতে এগোলো ঘোড়াটা। কয়েক গজ এগিয়ে ছুটতে শুরু করলো। ঘোড়াটা দৃষ্টির আড়াল হওয়া পর্যন্ত লরিয়ার অভিমান মাখা মুখ আর
দৃষ্টি ভেসে থাকলো ব্রুকসের চোখে। চাপা জেদ প্রকাশ পাচ্ছিল মেয়েটির চাহনিতে। চেষ্টা করেও তা ভুলতে পারছে না ব্রুকস। কেবিনে ফিরল, নিজের উপর বিরক্ত। অযথা অনেক সময় নষ্ট হলো। অলস দৃষ্টিতে তাকালো কামরার চারদিকে। কেবিনটার মায়া ত্যাগ করতে হচ্ছে। বারপি কেবিনটার মায়া ত্যাগ করতে হচ্ছে। বারবি কুরুরা একবার চেষ্টা করেছিল, আবারও করবে। সারাক্ষণ এখানে থাকা সম্ভব নয়, আবার থাকাও বিপজ্জনক হবে। জিনিসপত্র যে কটা সম্ভব সরিয়ে ফেলতে হবে। চুলোয় স্টু চাপিয়ে কাজে নেমে পড়ল। দুপুর পর্যন্ত টানা কাজ করলো। উপত্যকার গোপন একটা জায়গায় সরিয়ে ফেললো কেবিনের বেশিরভাগ জিনিসপত্র। লাঞ্চ সেরে কফির মগ হাতে নিয়ে বসেছে। এ সময় নিজের জমির সীমানায় দেখতে পেল দুজনকে। একজন ঘোড়ায় চেপেছে, অন্যজন একটা ওয়াগন চালিয়ে নিয়ে আসছে। সূর্যের আলো পড়তে ঘোর শহরের বুকে ঝিলিক দিয়ে উঠল কিছু একটা। ব্রুকস ধারণা করল লোকটা জ্যাক হবস, আর অন্যজন বোধহয় আন্ডারটেকার। ডেপুটি এত মোটাসোটা নয়। চেয়ার ছেড়ে কেতলিতে পানি চড়ালো। ঘর ঘর শব্দে ওয়াগনটা যখন বাইরে এসে পৌঁছালো, বেরিয়ে এলো। সবে স্যাডল ছেড়ে গায়ের ধুলো ঝাড়ছে মার্শাল। বিরক্ত দেখাচ্ছে। একটুও শান্তিতে থাকতে দেবে না দেখছি। চারপাশে চোখ বুলিয়ে ঝোপের পাশে স্থির হলো মার্শালের দৃষ্টি। স্থূল দেহ টেনে নিয়ে এগোলো সেদিকে। তুমি লোকটা মোটেও সুবিধের নও, স্যাম। ঝামেলা ছাড়া চলতেই পারো না। পা দিয়ে ঠেলে লাশগুলো উল্টে দেখল। লেসলি উল পাশে দেখছি। শয়তানটা মরে গিয়ে ভালোই হয়েছে। অ্যাবেলিনের চৌহদ্দিতে রাসলিংটা বন্ধ হবে এবার। অন্য দুটোই বা কম কিসের? রাষ্ট্রী স্টুয়ার্ট আর বিল লয়ারি। না, মানতেই হবে তোমার ভাগ্যটা সত্যি ভালো। তিনজনের রিওয়ার্ডের টাকা সব মিলিয়ে 700। টাকা আসতে সময় লাগবে, এবং ততদিন পর্যন্ত যদি টিকে থাকতে পারো, নইলে তোমার উত্তরাধিকারীকে পৌঁছে দিতে হবে। তাকে খুঁজে বের করতে হবে, এবং সেটাও ঝামেলার কাজ। দেখলে স্যাম, ঝামেলার সাথে তোমার কেমন সখ্যতা। বিল কারবারের কাছে চলে যেও। ও জানে টাকাটা দিয়ে কি করতে হবে। সব দেখছি আগে থেকে ভেবে রেখেছ। বাজে লোক আমার সম্পত্তি ভোগ করবে কেন? ঘুরে দাঁড়ালো জ্যাক হবস। মোটাসোটা সঙ্গীর দিকে তাকালো। ও টবলি, আন্ডারটেকার। মাঝবয়সী লোকটির দিকে ফিরে নট করল ব্রুকস। কফির আমন্ত্রণ জানালো। মাথা ঝাঁকিয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল সে। একাই লাশগুলো ওয়াগনে তুলতে লাগলো। বয়স হলেও একটা লাশ বইবার মতো শারীরিক সামর্থ্য তার যথেষ্টই আছে। কফির ব্যাপারে টেবলির চেয়ে মার্শালকে বেশি উৎসাহী মনে হলো। ভেতরে এসে আয়েশ করে বসল। পুরো ব্যাপারটা ঘোলাটে লাগছে স্যাম, আলাপি সুরে শুরু করলো জ্যাক হবস। কিন্তু গুরুত্বটা চাপা থাকলো না। চারপাশে কিছু খোঁজ খবর করতে গিয়ে ভয় ধরে গেছে আমার। অ্যারিজোনার তাবৎ বন্দুকবাজ এখন বাফেলো টাউনের পথে। তুমি বোধহয় এর কিছুটা ব্যাখ্যা দিতে পারবে। তীক্ষ্ণ দৃষ্টিতে ওকে দেখছে মার্শাল। কফি পরিবেশন করে চেয়ার টেনে বসলো ব্রুকস। ক্ষীণ হাসল। দুঃখিত জ্যাক, সাহায্য করতে পারছি না। ওদের কাউকেই আমি ডেকে পাঠাইনি। অনেকক্ষণ ধরে ওকে দেখলো হবস, কি যেন বোঝার চেষ্টা করছে। তারপর শ্রাগ করে চেয়ারে শরীর এলিয়ে দিল। আমি কিন্তু বলিনি যে তুমিই ভাড়া করেছো বা ডেকে পাঠিয়েছো ওদের। হতে পারে এরা কেউ তোমার বন্ধু, কেউ বা শত্রু। এসব লোক শেষ পর্যন্ত জাঁকিয়ে বসবে এখানে। শহরটাকে নরক বানিয়ে ছাড়বে। আমার দুশ্চিন্তার কারণ এটাই। নিরীহ লোকজনও যে মরবে না, তার নিশ্চয়তা কি? কফির মগ টেনে নিয়ে চুমুক দিল সে। খেই ধরল এরপর। তালিকাটা বেশ লম্বা। ইয়েলোস্টোনের খনিতে কাজ করছিল বিল লসন। 5 দিন আগে রওনা দিয়েছে সে। সাথে ওর সাঙ্গাত স্টিভ কোলম্যান। কার্লি ব্রনসন যাত্রা করেছে
ফ্রক্স রিভার সিটি থেকে। কয়েক মাস লাপাত্তা থাকার পর হঠাৎ করে টাকসনে দেখা গেছে টম স্টিরাপকে। সেখানে এক রাত কাটিয়ে পরদিন সকালে বাফেলোর পথ ধরেছে ও। মন্টানা কিড লিওন সিটির মার্শালকে খুন করার পর এদিকেই ঘোড়া ছুটিয়েছে। আরও কতজন যে হবে তা কে জানে। ভয়ঙ্কর ব্যাপার। গারেটরা দুই ভাই নাকি কলোরাডো ক্যানিয়ন ছেড়ে বেরিয়ে এসেছে। সারা বছর ওখানেই কাটায় ওরা। যখন বেরিয়ে আসে নির্ঘাত কারো কপালে খারাপই থাকে। লোকগুলোকে ঠিকমতো দেখনি তুমি? মৃদু স্বরে অনুযোগ করল ব্রুকস। এই জীবনে কম দেখিনি। প্রসঙ্গ বদলে যাওয়ায় বিরক্ত দেখালো মার্শালকে। ওরা এখানে মরতে এসেছে। কেউ পেছন থেকে গুলি করেনি এবং দু একটা গুলি করার সুযোগ ওদেরও হয়েছে। এটা যদি তোমার মুখ থেকে বেরোয় তো আমার আর ঝামেলা থাকে না। কেউ বলতে পারবে না আমি ওদের অ্যাম্বুশ করেছি। কেন তোমার পক্ষে বলবো? অধৈর্য দেখাচ্ছে হবসকে। আমি কারো পক্ষে নই। যা দেখেছি বুঝেছি তাই আমার কাছে চূড়ান্ত। সিদ্ধান্তটা কারো বিরুদ্ধে গেলে আমার কিছু যায় আসে না। পার্কার হয়তো বলবে ওদের অ্যাম্বুশ করা হয়েছে। সেটা যে ধোপে টিকবে না এটুকু বোঝেও। টেবিলে চাপ্পড় মারল মার্শাল। পুরানো প্রসঙ্গে ফিরে গেল। দুজনের খবর পাইনি আমি, ইয়েট আর্ফ আর হার্জিনের। আর্ফ অনেক দিন থেকে নিখোঁজ। আমার ধারণা আবিলিনে সত্যি মারা গেছে ও। ওর গল্পগুলোর মতো এটাও অবশ্য গুজব। আর হার্ডিন তো ছায়ার মতো ঘুরে বেড়ায় সারা পশ্চিমে। কেউ ওকে চেনে না। তোমার বয়স কত স্যাম? 29। হার্ডিনের সাথে ঠিক মেলে না। ওর সম্পর্কে যেসব গল্প চালু আছে তাতে ওকে আরও বয়স্ক মনে হয়। তাতে অবশ্য কিছুই প্রমাণিত হয় না। করবেটকে আগে থেকে চিনতে নাকি? না। ওর উপর যেভাবে চোটপাট দেখালে তা বিশ্বাস করতে কষ্ট হয়েছে আমার। বসে বসে মার খেলো, টু শব্দ করেনি। অথচ তোমার চেয়ে 1.5 গুণ চওড়া সে। আতঙ্কে সিটিয়েছিল। ভয় পেয়েছিল তোমাকে। কেন? মামুলি একজন স্যামুয়েল ব্রুকসকে এত ভয় পাওয়ার কি আছে? মার্শালকে দেখছে ব্রুকস। ফেলাগান ঠিকই বলেছে। লোকটার মাথা পরিষ্কার। আসল ঘটনা ঠিক আঁচ করে নিয়েছে। সেটা করবেট ভালো বলতে পারবে। প্রতি উত্তরে বলল, আমি ওদের বলেছিলাম টেবিল থেকে হাত সরালেই মনে করব ড্র করতে যাচ্ছে। প্রথমে না হলেও শেষে সাহস দেখিয়েছে লোগান আর ওর বন্ধু। এবং মরেছে। সিগার ধরিয়ে টান দিল হবস। ধোয়ার পেছন থেকে ভেসে এলো পরের কথাগুলো। 3জন লোক যাদের একজন ম্যাট লোগান। তুমি জানতে ড্র করবে ওরা। কিংবা কালকের কথাই ধরো। 6 জনের বিরুদ্ধে লড়তে হবে জেনেও তোমার বুক এতটুকু কাঁপল না। স্যামুয়েল ব্রুকসের জন্য ঘটনাগুলো একটু অস্বাভাবিক নয় কি? ভয় পাইনি তা কি বলেছি? তাছাড়া পরিস্থিতি আমার অনুকূলে ছিল। আর হাসিও না স্যাম। দিব্য চোখে দেখতে পাচ্ছি ওরা কোনো পাত্তাই পায়নি। এত সাহস বুকে নিয়ে চলে এরকম মানুষ এদেশে কমই আছে। তুমি দেখছি আমাকে নায়ক বানিয়ে ছাড়বে, হালকা সুরে বলল ব্রুকস। শুনতে অবশ্য মন্দ লাগছে না, কিন্তু আসল ব্যাপার অন্যরকম। এটা হঠাৎ করে হয়ে গেছে এবং ভাগ্য ও পরিবেশের সহায়তা পেয়েছি আমি। কোণঠাসা হয়ে গেলে এমন হতেই পারে। বিরক্ত মনে হলো মার্শালকে। কিছু একটা বলতে চেয়েছিল। টবলি প্রবেশ করায় নিরস্ত হলো। নিরাসক্ত দৃষ্টিতে তাকালো কফির দিকে। এক চুমুকে শেষ করে ফেলল। আরাম করে চেয়ারে হেলান দিয়ে বসলো। এরপর দৃষ্টি সিলিংয়ের দিকে। বুঝলে বাছা, হার্ডিন ব্যাটাকে আমি ঠিক ধরে ফেলেছি। একমত না হয়ে তুমি আমার আনন্দটুকু মাটি করে দিচ্ছ।
টলবিকে কফি পরিবেশন করতে মিনমিন করে ধন্যবাদ জানালো সে। তোমার কাজ আরো বাড়বে টবলি। কাকে যে কখন বুট হিলে জায়গা নিতে হয় তার ঠিক নেই। সায় জানানোর মতো একটা ভঙ্গি করলো আন্ডারটেকার। কথা বলার চেয়ে কফিতে আগ্রহ বেশি। অনেক দিন থেকে শুনে আসছিলাম গাড়িটা খুঁজে বেড়াচ্ছে হার্ডিনকে। আগের প্রসঙ্গে ফিরে গেল হবস। এখন দেখছি সেটাই ঠিক। পার্কারদের টাকা বোধ হয় বিফলে যাবে না এবার। বাজে বকছো জ্যাক। একজন মার্শাল ফ্যান্টাসি নিয়ে কাজ করে না। নাম ভারিয়ে আশা করছো তোমাকে চিনতে পারবে না কেউ। এটাই তো সবচেয়ে বড় ফ্যান্টাসি। মৃদু হাসলো জ্যাক হবস। পকেট থেকে ছোট্ট একটা হুইস্কির বোতল বের করে অফার করলো ওকে। ব্রুকস প্রত্যাখ্যান করায় খুশি মনে গলায় ঢাললো তরল পানীয়। শেষ পর্যন্ত নিজেকে লুকিয়ে রাখতে পারবে না স্যাম। ঠোঁট চাটল মার্শাল। পকেটে বোতল ঢোকানোর সময় খেয়াল করলো বেরিয়ে যাচ্ছে টবলি। সামনে কঠিন সময় বাসা। ইচ্ছে থাকলেও তোমাকে সাহায্য করতে পারবো না। মনে হচ্ছে ঝামেলা আমাকেও পোহাতে হবে। গ্যারেটরা শহরে এসে যদি বেতাল কিছু করে তবে কপালে খারাপই আছে আমার। ওদের দিকে পিস্তল তাক করতে আমার বুক কাঁপবে। তোমার আশঙ্কা ঠিক নাও হতে পারে। আমি ভালো করেই জানি ওরা কেন কোথায় আসছে। যেখানেই যায় হার্ডিনের খোঁজ করে গারেটরা। ওদের দুর্ভাগ্য দেশটা অনেক বড় বলে এতদিন হদিস পায়নি। এবার নিশ্চিত হয়ে ক্যানিয়ন থেকে বেরিয়ে এসেছে। আচ্ছা, ওদের ছোট ভাইকে খুন করলে কেন? চুপ করে থাকলো ব্রুকস। দেখো বাছা, রাগ ঢাক করে লাভ হবে না। পার্কার ভালো করেই জানে তুমি কে। নয়তো এত নামি দামি গানম্যানরা বাফেলো টাউনে আসতো না। তোমার আচরণও বলে দেয় তুমি সাধারণ কেউ নও। পার্কারদের কুরুরা ছাড়া আর কেবল আমিই জানি তোমার পরিচয়। জেমস ফ্লাগান বোধহয় কিছুটা আন্দাজ করতে পেরেছে। তবে ও ভাবছে তুমি হয়তো বড়সড় কোনো বন্দুকবাজ। শেষ পর্যন্ত সবাই জানবে। তো লুকিয়ে রেখে লাভ কি? আমার পরিচয় নিয়ে এত মাথা ব্যথা হওয়া উচিত নয় তোমার। বাফেলো তো আরও অনেক কিছু ঘটছে। তুমি একজন ভয়ঙ্কর লোক। মার্শাল হিসেবে বিপজ্জনক লোকের উপর আমাকে নজর রাখতে হয়। পরিচয় জানা থাকলে সেটা সহজ হয়ে যায়। আগ্রহ ভরে তাকিয়ে আছে মার্শাল। দু হাতে টেবিলে ভর দিয়ে ঝুঁকে এসেছে। তাছাড়া এবার পার্কারকে চেপে ধরার চিন্তা করছে শহরের লোকজন। বাথান মালিকেরাও রাজি হবে। যার যার অবস্থান থেকে বার পীর বিরুদ্ধে একজোট হতে পারি আমরা। তুমি একা সাহায্য ছাড়া বেশি দিন টিকতে পারবে না। আমরা তোমাকে সাহায্য করব যদি নিশ্চিত হতে পারি যে একজন সৎ লোককে সাহায্য করছি। এমন কিছু আমি করিনি যাতে সন্দেহ করতে পারে কেউ। আমার বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ করতে পারবে না। সায় জানালো জ্যাক হবস। কিছুটা অবস কিন্তু অবস্থাটা এমন, তোমাকে নিজেদের একজন বলে ভাবতে পারছে না এখানকার কেউ। এজন্য যে তুমি কারোর সাথে মিশতে চাওনি। তোমার আর পার্কারদের মধ্যে ওরা পার্থক্য দেখে কমই। ফ্লাগানদের সাথে আমার পরিচয় আছে, সেটা মাত্র কিছুদিন হলো। আর ঠিক এজন্যেই তোমার প্রতি কিছুটা সহানুভূতি আছে ওদের। বেসিনে ফ্লাগানদের পরিচিত সবচেয়ে ভালো মানুষ হিসেবে। বেসিনে ফ্লাগানদের পরিচিতি সবচেয়ে ভালো মানুষ হিসেবে লোরিয়াকে সাহায্য করে ওদের অনেকটা কাছে চলে এসেছো তুমি। এখন দরকার সবার আস্থা অর্জন করা। সবাই মিলে পার্কারকে ঠেকাতে পারলে তোমাকে নিজেদের একজন বলে ভাববে ওরা। দেখো জ্যাক, সময় নিয়ে সিগারেট রোল করলো ব্রুকস। ভাবছে অযথা কেন ওকে খোঁচাচ্ছে মার্শাল। তোমার খেলাটা আমার পছন্দ হচ্ছে না। আমাকে হার্ডিন হিসেবে প্রতিষ্ঠিত করে তোমার কী লাভ সেটাই মাথায় ঢুকছে না। শান্তিতে থাকতে এখানে এসেছি আমি। কেউ তাতে বাগড়া দিলে তাকে মাসুল মাসুল দিতে হবে। আর কারো সাহায্য আমার লাগবে না। নিজের ঝামেলা নিজেই মিটিয়ে নিতে পারবো।
কারো ঘুঁটি হিসেবে ব্যবহৃত হওয়ার ইচ্ছেও আমার নেই। বিমুদ্র দেখালো মার্শালকে। দু হাতের আঙুলগুলো টেবিলে তাল ঠুকছিল। থেমে গেছে। চওড়া কাঁধ উঁচিয়ে অসহায় একটা ভঙ্গি করল। দারুণ একরোখা লোক তুমি, স্যাম। সবকিছু জেনেও কি করে অস্বীকার করছো মাথায় ঢুকছে না আমার। তুমি যেমন অযথায় খোঁচাচ্ছ আমাকে। আচ্ছা, আমার চেহারার কোনো পোস্টার খুঁজে পেলে নাকি? ওই কাজটা করছে টিম ম্যাসন। ওর ধারণা তুমি লুকিয়ে থাকা দাগী কোনো আসামি। দিনকে দিন ওর বিশ্বাস আরও দীর্ঘ হচ্ছে এবং তা প্রমাণ করার জন্যে উঠে পড়ে লেগেছে। তবে ভুল পথে এগোচ্ছ। আমার স্থির বিশ্বাস তোমাকে অভিযুক্ত করা যায় এমন কিছু খুঁজে পাবে না। আর তুমি? সে চেষ্টা আমি করছি না। কাঁচা কোনো কাজ ওয়েসলি হার্ডিন করে না। ওর কাজে কোনো খুঁত থাকে না। হার্ডিন সম্পর্কে বেশ অভিজ্ঞ মনে হচ্ছে তোমাকে। বরং আগ্রহী বলতে পারো। ব্রুকসের মুখে আটকে থাকলো মার্শালের দৃষ্টি। পরিচিত হয়ে অবশ্য মন্দ লাগেনি। তবে আফসোস একটাই, নিজের চোখে একবার ড্র করতে দেখলাম না। উঠে দাঁড়ানোর সময় অর্থপূর্ণ চাউনি হানল হবস। অলস ভঙ্গিতে মাথায় হ্যাট চাপালো। কফির জন্য ধন্যবাদ বাছা। একই জায়গায় বসে থাকলো স্যামুয়েল ব্রুকস। খুরের শব্দ মিলিয়ে গেল একসময়। উঠে বেসিনের কাছে গিয়ে মগগুলো ধুয়ে নিল। মুছে তাকের উপর রাখলো। শুকনো জার্কি, সিদ্ধ শিম আর বেশ কিছু রুটি ভরল একটা প্যাকেটে। বেরিয়ে এসে দরজা আটকে দিল। আজকের পর আর কেবিনে থাকা সম্ভব কিনা জানে না, কিন্তু যে কোনো অবস্থার জন্যে তৈরি থাকতে চায় ব্রুকস। ওকে কোণঠাসা অবস্থায় পেয়ে যাক বারপিক ক্রুরা, সেরকম ইচ্ছে ওর মোটেও নেই। পরের আক্রমণটা এলো ভোরবেলা। 6। বরাবরের মতো ভোরে ঘুম ভাঙল স্যামুয়েল ব্রুকসের। চোখ বুজে শুয়ে থেকে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করলো চারপাশের শব্দগুলো। ভুল হলো না। ঘাসের উপর দিয়ে বুক টেনে চলার হালকা শব্দ দ্বিগুণ সতর্ক করে তুলল ওকে। গড়ান দিয়ে নেমে এলো মেঝে। রাইফেল তুলে নিয়েছে হাতে। জানালা দিয়ে তাকাতে ফিকে আলোয় 50 গজ দূরে চলন্ত কয়েকটা ছায়া দেখতে পেল। 5 জন। কেবিনের ডান দিকে দেখলো আরো 4 জনকে। বন্ধ দরজার দিকে তাকালো ব্রুকস। বাজি ধরে বলতে পারবে এদিকেও কয়েকজন আছে। নিশ্চিন্তে এগিয়ে আসছে ওরা, সহজ শিকারের আশায় উন্মুখ। ক্রল করে ভেতরের কামরায় চলে এলো ও। ছোট্ট করিডোর পেরিয়ে উঠে দাঁড়ালো। এখন থেকে প্রতিটি মুহূর্ত দারুণ মূল্যবান। পেছনের দরজায় খিড়কি খুলে প্রায় নিঃশব্দে বেরিয়ে এলো। 2 হাত দূরে মর্গান পিক্সের নিরেট শরীর। কেবিনের দেয়াল ঘেঁষে এগোচ্ছে। 15 গজ দূরে করাল। পৌঁছাতে 3 সেকেন্ডের বেশি লাগলো না। ঘোড়া দুটো সজাগ দাঁড়িয়ে। দেয়ালের আংটায় ঝোলানো স্যাডল নামিয়ে রোয়ানের পিঠে চাপালো। পাশে ছোট একটা বোসকা। বিপদের আশঙ্কায় আগে থেকে ওতে খাবার ভরে রেখেছে। স্যাডল হর্নের সাথে ক্যান্টিন আর বোচকা ঝুলিয়ে ঘোড়ার লাগাম হাতে সবজি বেডের পাশ দিয়ে এগোলো। 10 হাত দূরে ঘন অ্যাসপেনের পেছনে গোপন টেইলের শুরু। রোয়ানটা দ্বিধা করছে। পাছায় চাপ্পড় মেরে এগোতে বাধ্য করলো ওটাকে। ঘোড়াটা অ্যাসপেনের আড়ালে চলে যেতে ফিরে এলো করালের কাছে। ততক্ষণে টের পেয়ে গেছে প্রতিপক্ষ। সমানে রাইফেল খালি করছে। বাধ্য হয়ে বার্নের পাশে ঘাপটি মেরে পড়ে থাকলো ব্রুকস। 60 গজ দূরে আছে ওরা। তৃণভূমি থেকে ঢালু জমি যেখানে পাহাড় চেয়ে নিতে গিয়ে মিশেছে, ব্রুকসের অবস্থান ঠিক সেখানে, কিছুটা উঁচুতে। মাথা তুললে দেখতে পাবে ওদের, এবং ঘাড় গুজে পড়ে থাকলে গুলি লাগার সম্ভাবনা একেবারে নেই। রাইফেল পাশে রেখে কোল্টগুলো হাতে নিল ও। গুলি থামার অপেক্ষায় থাকলো। বেশ কিছুক্ষণ পরে থামলো ওদের গুলিবর্ষণ। শুনশান নীরবতা নেমে এলো।
শুনশান নীরবতা নেমে এলো। ঝটিতে উঠে দাঁড়ালো। পোচের কাছে পড়ে থাকতে দেখলো 4টে দেহ। মাথা উঁচিয়ে দেখতে চাইছিল একজন। বুলেটটা কপালে বিঁধতে ঢলে পড়ল লোকটা। পাশের জন দশাশয় শরীরে নড়তে দেরি করায় সেটাই তার কাল হলো। পেটে আর ঘাড়ে দুটো গুলি ঢুকলো পরপর। নিথর হয়ে গেল দেহটা। একপাশে রাইফেলের নিশানায় ওকে পেয়ে গেছে 3জন। চোখের কোণ দিয়ে দেখতে পেল ব্রুকস। দ্রুত সেদিকে ঘুরেই গুলি শুরু করলো। পিস্তল দুটো খালি হওয়া পর্যন্ত থামল না। অন্তত 2জন গুলিবিদ্ধ হয়েছে। অবস্থা বেগতিক দেখে মাটির সাথে শরীর মিশিয়ে ফেলার চেষ্টা করছে লোকগুলো। পিস্তলের খালি চেম্বারে হ্যামারের বাড়ি পড়তে ঝাঁপ দিল। একটু দেরি করলে অন্তত 3টে বুলেট বিদ্ধ করত ওকে। হাত বাড়িয়ে টেনে নিল রাইফেল। সামনে আনতে দেরি কেবল। একটা লোক উঠে দাঁড়িয়েছে। হয়তো ভেবেছে পিস্তল ছাড়া কিছু নেই ওর কাছে। ওকে রিলোড করার সময় দিতে নারাজ। লোকটার বোকামির জন্যে করুণা অনুভব করলো। শেষ মুহূর্তে ভুল বুঝতে পারল সে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। শেষ চেষ্টা করল সে। হাতের রাইফেল থেকে আগুন ঝরল। সেই সাথে বুকে হাতুড়ি পেটালো ব্রুকসের পাঠানো গুলি। টলে উঠল দেহটা। পরন্ত দেহে আরেকটা বুলেট পাঠালো ব্রুকস। নীরবতা নেমে এলো। পূব আকাশে ভোরের আলো ফুটতে শুরু করেছে। গান পাউডারের তাজা গন্ধে ভারী হয়ে গেছে বাতাস। ঠায় পড়ে আছে প্রতিপক্ষ, আগের তুলনায় সতর্ক। দুর্বল অবস্থানের অসুবিধে হারে হারে টের পাচ্ছে। অবশ্য বেশিক্ষণের জন্যে নয়। জানে ব্রুকস বারপি ক্রুরা সংখ্যায় বেশি। অধৈর্য হয়ে একসময় ওকে ঘিরে ফেলার চেষ্টা করবে। সময় যেন আটকে আছে, ফুরোতেই চাইছে না। ব্রুকসের চঞ্চল দৃষ্টি ঘুরে বেড়াচ্ছে পেইরি, সবজি বাগান আর কেবিনের আশপাশে। সূর্য ওঠার পরও অনেকক্ষণ পেরিয়ে গেল। মৃদু কথাবার্তার আওয়াজ শোনা যাচ্ছে। কিছু একটা নিয়ে পরামর্শ করছে লোকগুলো। কেবিনের ওপাশে চলাফেরা করছে কেউ। জানালার গরাদ ভেঙে গেল একটু পর। ওপাশে দরজা ও জানালার উপর নজর বুলালো। কেবিনের ভেতর একটা ছায়া দ্রুত ডান দিকে সরে গেল। ওদিকে সবজি বাগানের কাছে অবস্থান নেওয়া লোকগুলো ক্রমশ এগিয়ে আসছে। কেবিনের দরজার উপর চোখ রেখে ধীরে পিছু হটতে শুরু করলো ব্রুকস। এখানে থেকে সুবিধে করতে পারবে না আর। যে কোনো মুহূর্তে পেছনের দরজা দিয়ে বেরিয়ে আসতে পারে বারপির ক্রুরা। তেমন হলে লোকগুলোকে সামলানো যাবে না। অ্যাসপেন ঝোপের কাছে চলে এসেছে ও। মাথা উঁচিয়ে পেছনে তাকালো। দৃষ্টিসীমায় নেই কেউ। ঘুরে ছুটতে শুরু করলো। সরু একটা পথ ধরে পৌঁছে গেল উপত্যকায়। অপেক্ষা করে অধৈর্য হয়ে পড়েছিল রোয়ানটা। ব্রুকস স্যাডলে চাপতে ছুটতে শুরু করলো। রাশ টেনে গতি কমালো। পথটা বিপজ্জনক। এভাবে ছুটতে থাকলে দুর্ঘটনা ঘটতে পারে। উত্তেজিত গলার শব্দে বোঝা গেল টের পেয়ে গেছে ওরা। টেইল খুঁজে বের করতে হবে। তার আগে পেছনে রেখে আসা ঘোড়াগুলোকে আনতে হবে। অনেক সময় এ ফুরসতে অনেকটা এগিয়ে যেতে পারবে ও। তাজা ট্র্যাক ফেলে যাচ্ছে, তা ধরে সহজে এগোতে পারবে বারপির ক্রুরা। ব্রুকসও তাই চাইছে। এমন জায়গায় ওদের নিয়ে যেতে চায় যেখানে বাড়তি কিছু সুবিধা পাবেও। লড়াইটা তাহলে আর একতরফা হবে না। এ পাহাড় ছেড়ে নিতে তেমন জায়গার অভাব নেই। টেইলের উপর সজাগ দৃষ্টি রাখছে ও। বনো জানোয়ারের চলাপথ, অ্যাসপেন আর মেসকিটের ছড়াছড়ি। কয়েকটা চড়াই উতরাই পেরিয়ে ঝর্ণার কাছে এসে পৌঁছালো। ওপাশে কয়েক মাথা উঁচু ঘন সিডারের সারি। বামে উঁচু উপত্যকা থেকে ঢলে পড়ছে শুভ জলরাশি। সরু নালার আকারে এটা পরে ওর জমিতে গিয়ে পড়েছে। লাগাম ঢিলে করতে ঝর্ণায় নেমে পড়ল ঘোড়াটা। স্বচ্ছ পানির নিচে শক্ত পাথুরে মাটি আর বিভিন্ন রঙের নুড়ি পাথর। কয়েক হাত দূরে এক ঝাঁক টাউট চোখে পড়ল।
চলার মধ্যে মাথা নুয়ে পানি পান করলো রোয়ানটা। ওপারে উঠে এসে সিডারের ঘন সারির মাঝখান দিয়ে চিরে চলে যাওয়া সরু পথ ধরে এগোলো। কিছুক্ষণ ধরে পেছনে খুরের শব্দ পাচ্ছে। ইচ্ছে করলে এখানেই রুখে দাঁড়াতে পারে, কিন্তু শত্রুপক্ষ সংখ্যায় বেশি। এখানে বড়জোর কয়েক মিনিট টিকতে পারবেও। সিডার উপত্যকার যেন শেষ নেই। একসময় ঢালু জমির শুরু হলো। সিডারের সংখ্যা কমে এসেছে। আকাশ ছোঁয়া দুটো কটন উড রয়েছে পথের দুধারে। কয়েকশো ফুট উঁচু পাহাড়ের চূড়ায় উঠে এলো ঘোড়াটা। জায়গাটা সমতল। ওপাশের ঢাল এত খারাপভাবে নেমে গেছে যে কোনো ঘোড়ার পক্ষে পিঠে সওয়ারি ছাড়াই নেমে যাওয়া কষ্টকর। ঢালের শেষে ৩০০ ফুট নিচে গভীর খাদ। স্যাডল ছেড়ে নেমে পড়ল ব্রুকস। খাবারের পোটলা খুলে বেকন আর আলু ভাজা দিয়ে নাস্তা সেরে নিল। ২ ঢোক পানি খেয়ে ক্যান্টিন আর খাবারের প্যাকেট যথা স্থানে রেখে ওপাশে ঢালের কাছে নিয়ে এলো রোয়ানটাকে। চাপ্পড় মারল ওটার পাছায়। খানিক ইতস্তত করে পা বাড়ালো ঘোড়াটা। পথটা ওদের কাছে নতুন নয়, আগেও কয়েকবার আসা যাওয়া করেছে। মেসার এ প্রান্তে এসে শক্ত মাটির উপর শুয়ে পড়ল। তীক্ষ্ণ হয়ে উঠেছে ইন্দ্রিয়গুলো। আসছে শিকারীরা। প্রতিরোধ করার সিদ্ধান্ত নিয়েছে ব্রুকস। কাউকে জখম করতে না পারলেও কিছুক্ষণের জন্য হলেও ভরকে দিয়ে সময় আদায় করা যাবে। তামাকার কাগজ বের করে সিগারেট রোল করলো। পিঠে সূর্যের উত্তাপ অনুভব করছে। এরই মধ্যে ঘেমে গেছে। গায়ের সাথে শার্ট লেপ্টে থাকায় অস্বস্তি হচ্ছে। ধূমপানের ফাঁকে মনোযোগ দিয়ে খুরে শব্দ শুনল। হঠাৎ করে মেয়ে এসেছে। তার মানে সিডারের বনে ঢুকে পড়েছে বারপি ক্রুরা। তাড়াহুড়োর কিছু নেই। তাড়াহুড়োর কিছু নেই। ধীরে সিগারেট শেষ করলো। লোকগুলোর পৌঁছাতে সময় লাগবে। ওর মতো নিশ্চিন্তে এগোনোর উপায় নেই তাদের। অ্যাম্বুশের আশঙ্কা ছাড়াও ট্র্যাক পরীক্ষা করতে হচ্ছে। সময় তো লাগবেই। রাইফেলের মাজলে একটা সিডারের শাখায় নিশানা করল ব্রুকস। টিগারে আঙুল চেপে বসেছে। খুরের শব্দ জোরে সোরে শোনা যাচ্ছে এখন। টেইলের উপর আঠার মতো সেটে আছে ওর দৃষ্টি। যে কোনো সময়ে ছুটন্ত ঘোড়া দেখতে পাবে। পায়ে খিল ধরায় নড়ে চড়ে ছাড়ালো সেটা। হঠাৎ দেখা গেল প্রথম ঘোড়সওয়ারকে। লোকটা প্রকাণ্ড। কোনো রকমে শরীর চাপিয়েছে একটা স্ট্যালিয়নের স্যাডলে। একে একে আরও ৪ জনকে দেখা গেল পেছনে। রাইফেলের নলে দ্বিতীয় লোকটাকে অনুসরণ করলো ব্রুকস। টিগার টেনে দিল। নির্জন উপত্যকায় প্রতিধ্বনি মিলিয়ে যাওয়ার আগে পরের লোকটা ও ধরাশায়ী হলো। শহরীকে পেছনে ফেলে ছুটতে থাকলো স্যাডল শূন্য ঘোড়াটা। ঢাল বেয়ে উঠে এলো মেসার উপর। দুটো লাশ পড়ে আছে খোলা জায়গায়। অন্যরা পিছু হটেছে। রাইফেলের বিষে নতুন একটা বুলেট পাঠালো। তারপর পিছু হটতে শুরু করলো। এখানে থাকলে হয়তো আরও ২-১ জনকে খসিয়ে ফেলতে পারবে, কিন্তু এক সময় ঠিকই ওকে কোণঠাসা করে ফেলবে প্রতিপক্ষ। দল বেঁধে ছুটে এলে কিছু করার থাকবে না। উঠে দাঁড়াতে অনেকগুলো গুলি ছুটে গেল আশপাশ দিয়ে। মেসার কিনারে এসে থামলো ক্ষণিকের জন্যে। ঢালু পথের উপর একবার চোখ বুলিয়ে ছুটে নামতে শুরু করলো। খাড়া ঢাল ওর গতিকে ত্বরান্বিত করেছে। চোখ সেটে আছে সামনের পথে। তাল রাখতে গিয়ে শরীর হেলে পড়েছে। মেসায় উঠে আসার পর দলের প্রথম লোকটা হয়তো স্যাডলে চেপে ঢাল বেয়ে নামার চেষ্টা করবে, ভাবছে ব্রুকস। তেমন হলে ব্যাটার কপালে খারাপই আছে। দুর্ঘটনা এড়ানো কঠিন হয়ে যাবে। ক্ষীণ হাসল। একজন যদি এমনিতে কমে যায় মন্দ হয় না। নিচে পাথুরে জমিতে নেমে এলো। রোয়ানটা অপেক্ষা করছিল। দৌড়ের উপর স্যাডলে চেপে বসল। নিচ থেকে ছুটতে শুরু করলো ঘোড়াটা। সরু খাটটা বেশ খোলামেলা। ২০০ গজের মতো হবে। তারপর পাহাড়ের আড়াল পাওয়া যাবে। বারপির ক্রুরা মেসায় উঠে আসার আগেই জায়গাটা পেরোতে হবে, নইলে ইচ্ছে মতো টার্গেট প্র্যাকটিস করার সুযোগ পেয়ে যাবে ওরা।
নির্বিঘ্নে জায়গাটা পেরিয়ে এসে বামে মোড় নিল। পাহাড় চেয়ে নিয়ে ওদের কাছে অপরিচিত, অথচ ব্রুকসের কাছে তা হাতের তালুর মতোই। উপযুক্ত পরিবেশের সুবিধা পেলে হয়তো খুশিয়ে দিতে পারবে লোকগুলোকে। ওরা লড়তে জানে। বাফেলো টাউন বা অন্য কোথাও এদের 2-3 জনের সাথে 2 মিনিটও টিকতে পারতো না ব্রুকস। কিন্তু এখানকার কথা আলাদা। প্রতিপক্ষের সংখ্যা ইতিমধ্যে কমতে শুরু করেছে। পাহাড়ি গোলকধাঁধায় ছুটিয়ে ওদের ক্লান্ত করে তুলতে চাইছে ও। সুযোগ পেলে আচমকা আক্রমণ চালিয়ে ফায়দা লুটবে। ভাগ্যের সহায়তা পেলে হয়তো শেষ পর্যন্ত এদের পেছনে ফেলে বেরিয়ে যেতে পারবে। কিছু দূর এগিয়ে ডানে মন নিল। এ পথে পাহাড় চেনের ওপাশে বেরিয়ে যেতে পারে, মূল টেইলে উঠে এসে বা ঘুরপথে এরপর কেবিনের কাছে যেতে পারে। কিন্তু তাতে লড়াইয়ের শেষ হবে না। লোকগুলো আগে পরে ওকে কোণঠাসা করে ফেলবেই। এদের কাউকে জীবন্ত ফিরে যেতে দিতে নারাজ ও। হয় তাদেরকে, নয়তো ওকেই মরতে হবে। ডানে বাঁক নিয়েছে টেইল। পথটা দুর্গম, খানাখন্দ আর ক্যাকটি ঝোপে ভরা। বুনো জাতের কিছু ক্যাকটাসও আছে। পেরোতে সময় লাগবে। বিশ্রাম নেয়ার সিদ্ধান্ত নিল। স্যাডেল ছেড়ে মাথা থেকে হ্যাট সরালো। ঘামে জবজব করছে সারা শরীর। চুলগুলোও ভিজে গেছে। তপ্ত হলকা ছড়াচ্ছে মধ্যাহ্নের সূর্য। ব্যান্ডানার গিট সামান্য আলগা করে দিল। ক্যান্টিন থেকে কয়েক ফোঁটা পানি গলায় ঢাললো। এরপর হ্যাটের উল্টো পিঠে পানি ঢেলে ঘোড়াটার দিকে এগিয়ে ধরল। সানন্দে তা নিঃশেষ করে ফেলল তৃষ্ণার্ত জানোয়ারটা। খানিকটা পানি ঢেলে ওটার মাথা ভিজিয়ে দিল। সন্তুষ্ট দেখাচ্ছে ওটাকে। দুপা এগিয়ে ক্যাকটাসের পাশে বেড়ে ওঠা বুনো লতার দিকে মনোযোগ দিল। বেকন আর শুকনো জার্কি দিয়ে খাওয়া সেরে নিল ব্রুকস। ধূমপানের ফাঁকে নজর বুলালো ফেলে আসা পথের উপর। এ পর্যন্ত আসতে সময় লাগবে বারবি রাইডারদের। মিনিট 30 বিশ্রাম নিয়ে ফের স্যাডলে চাপল। সরু উপত্যকা ধরে এগোচ্ছে। শক্ত পাথরের জমিতে ঘোড়ার ছাপ কমে পড়ছে। একটু চেষ্টা করলে তা মুছে ফেলতে পারে। তাতে অযথাই কিছু সময় নষ্ট হবে। বারপির লোকগুলো পেছনে হন্য হয়ে ঘুরুক, এটাই চায় ও। সূর্য পশ্চিমে হেলে পড়া পর্যন্ত টানা এগিয়ে চলল ব্রুকস। বন্ধুর পথে চলতে কষ্ট হচ্ছে ঘোড়াটার। তবু সন্ধ্যা নাগাদ আরও মাইলখানেক পাড়ি দিল। পাহাড় চেনের প্রায় ওপাশে এসে পড়েছে। প্রতিপক্ষ অন্তত 2 মাইল পেছনে। অন্ধকার নামলে আর এগোতে পারবে না লোকগুলো। ব্রুকসের ক্ষেত্রেও তাই। সুতরাং নিশ্চিন্তে বিশ্রাম নেওয়া যেতে পারে। পাহাড়ের মধ্যে একটা ফাটল খুঁজে পেয়ে ক্যাম্প করল। পাশের উপত্যকায় বুনো লতা আর কিছু ঘাস রয়েছে। রোয়ানের জন্যে তা যথেষ্ট হবে। ক্যান্টিনের সবটুকু পানি ঘোড়াকে দিল। তারপর স্যাডল সারিয়ে দলাই মলাই করে দিল। আগামী কয়েকদিন ঘোড়াটা ওর কাছে খুব গুরুত্বপূর্ণ। পিস্তল বা রাইফেলের চেয়ে কোনো অংশে কম নয়। ঘোড়া ছাড়া মর্গান পিক্স পাড়ি দেয়া অকল্পনীয় ব্যাপার। ফাটলের নিচে ঝর্ণার ক্ষীণ একটা ধারা বয়ে চলেছে। ওখানে নেমে এলো ব্রুকস। ক্যান্টিন ভরে কাপড় খুলে পানিতে নেমে পড়ল। ঠান্ডা পানির স্পর্শে শরীর জুড়িয়ে গেল। ক্লান্তি কেটে যাচ্ছে। মিনিট 10 পর উপত্যকায় উঠে এসে খাওয়া সেরে একটা জুনিপারের আড়ালে বেডরোল বিছিয়ে শুয়ে পড়ল। রোয়ানটা চড়ছে। তারা যারা আকাশের দিকে তাকালো। অনিশ্চিত ভবিষ্যৎ বারবার পীড়া দিতে চাইছে। উটকো এ ঝামেলা থেকে কবে যে মুক্তি পাবে তার ঠিক নেই। হয়তো 24 ঘন্টাও টিকতে পারবে না। সব কিছু নির্ভর করছে ভাগ্য আর প্রতিপক্ষের উপর। যে লোকগুলো পিছু নিয়েছে তাদের মধ্যে 2-1 জন ছাড়া অন্যদের তেমন শক্ত লোক মনে হয়নি। তবে সবার কাছে অস্ত্র আছে। এটাই হচ্ছে বড় কথা।